দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 24-এর বিশেষ আয়োজন জুলাই সবারের সবশেষ পর্বে। আজকে এই দিনে ঠিক 1 বছর আগে বিজয় এসেছিল অনেক প্রাণের বিনিময়ে। সেই মুহূর্তগুলোতে আবারও ফিরে যাবার চেষ্টা করব। আমাদের আজকের এই পর্বটির নাম লং মার্চ টু ঢাকা। আপনাদের সাথে আছি আমি মনজুর আল মতিন। আপনাদের আজকে পরিচয় করে দিতে চাই অতিথিদের সাথে। আছেন সবার আগে আলোকচিত্রী ও অ্যাক্টিভিস্ট জনাব শহীদুল আলম। এই পুরো আন্দোলন জুড়ে তিনি ছবি তুলেছেন, সক্রিয় ছিলেন পুরো সময়, সেই গল্পগুলো শুনব। আছেন প্রাপ্তি তাপসী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা সদ্য শেষ করেছেন, এই পুরো আন্দোলনে তিনিও সক্রিয় ছিলেন, তার গল্পগুলো শুনবার চেষ্টা করব। আমার ডান পাশে শুরুতেই আছেন আইনুন নাহার, তিনি শহীদ নাইমার মা। নাইমা এই আন্দোলনে প্রথম নারী শহীদ, তার গল্পটা আমরা জানবার চেষ্টা করব। আছেন জাকির শিকদার, তিনি এই আন্দোলনে পা হারিয়েছেন, তার আন্দোলনের গল্প, সংগ্রামের গল্প এবং আত্মত্যাগের গল্পটাও শুনবার চেষ্টা করব। এরপর পরিচয় করে দিচ্ছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা এই আন্দোলনে যুক্ত ছিলেন, তাদের কয়েকজনকেও আমরা আমন্ত্রণ জানিয়েছি। আছেন জনাব এহসানুল করিম তানজিল, এরপর হাসানুল বান্না, তারপর সাখাওয়াত হোসেন ফারহান এবং সবশেষে আছেন নাইবুল রহমান হিমেল। আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। শুরুতে জনাব শহীদুল আলম, আপনার কাছে আসতে চাই। আপনার সেই ছবিগুলো এখনো চোখে ভাসে যখন আপনাকে গ্রেফতার করা হলো নিরাপদ সড়ক আন্দোলনের সময়। সেই সময় আল জাজিরায় আপনার বক্তব্য সারা বিশ্বে পৌঁছে গিয়েছিল। সেখান থেকে এই 5 তারিখে এসে যেই লড়াইটা চলছিল দীর্ঘদিন ধরে, তার সফল পরিসমাপ্তি হলো একটা পর্যায়ের অন্তত। এই যে 5 তারিখে সারা দেশের মানুষ ঢাকায় আসার সিদ্ধান্ত নিল এবং শেষমেশ তাদের কারণে স্বৈরাচারের পতন ঘটলো, এটা সম্ভব হলো কি করে? অনেকগুলি জিনিস ছিল। আপনি শুরুতেই বললেন যে 2018 একটা ভূমিকা রেখেছিল এবং তখন যেই জিনিসটা আমাদের সকলের কাছে বোঝা গেছে সেটা হচ্ছে প্রতিবাদ করা সম্ভব, জনগণের সেই শক্তি আছে। স্বৈরাচার তো নিপীড়ক, শক্তিশালী, কিন্তু স্বৈরাচার পার পেয়ে যায় অনেকের নীরবতার কারণে। এতগুলি মানুষ রাস্তায় যখন নামে অধিকার নেওয়ার জন্য, আদায় করার জন্য, তখন তাকে প্রতিহত করা খুব কঠিন। সেইবার তারা সক্ষম হয়েছিল, কিন্তু এই 6 বছর পর আবার যেই পরিস্থিতিতে দাঁড়ালো, তখন আমাদের মধ্যে, সকলের মধ্যে ওই বিশ্বাসটা ছিল এবার বোধহয় আর ঠেকানো যাবে না। তাই হলো। এই যে 6 তারিখে প্রথমে ঘোষণা করা হয়েছিল, তারপর একদিন এগিয়ে আনা, এবং তার আগে 3 তারিখে যখন এত বড় সমাবেশ হলো, তখন থেকে কি মোটামুটি পরিষ্কার হয়ে গিয়েছিল যে আসলে শেখ হাসিনার পতন অনিবার্য? আমি 18ই জুলাইতে একটা লেখা লিখেছিলাম নিউ এজের জন্য। তার শিরোনাম ছিল দ্য এন্ড ইজ নাই, শেষ হতে যাচ্ছে। তো সেটা নিয়ে আমাদের নুরুল কবির আর আমার মধ্যে একটা আলাপ ছিল যে ওই সময় ওই রকম একটা লেখা দেওয়া উচিত কিনা, কিন্তু দিয়েছি, ওই লেখাটাই দেওয়া হয়েছিল। তখন এত দ্রুত হবে ভাবিনি, সেটা সত্য। এবং সত্যিকার অর্থে 18 তারিখে লেখা যখন দেওয়া হয় তখন তো আবু সাঈদের মৃত্যুর ঠিক পরেই, এবং সেই সময় আবু সাঈদের মৃত্যু এবং এখানে আরও অনেকেই আছেন যারা আহত হয়েছেন, লড়াই করেছেন, তাদের ওই ত্যাগটাই কিন্তু একটা বড় ভূমিকা রেখেছে। 2018তেও নিশ্চয়ই আন্দোলন ছিল, সেটার একটা তীব্রতা ছিল, কিন্তু আবু সাঈদ যখন ওইখানে বুক পেতেছিল এবং আবু সাঈদের মতন অনেক মানুষ যখন বুক পেতেছিল, তখন বোধহয় আর ঠেকানোর উপায় ছিল না। এখানে বিভিন্ন বাহিনীগুলোর ভূমিকা নিয়ে আজকে অনেক বিশ্লেষণ হচ্ছে এবং কারা কি পর্যায়ে কি ভূমিকা রেখেছেন সেখানে হয়তো খানিকটা ক্রেডিট নেওয়ারও বিষয় সামনে আসছে। প্রশ্ন হচ্ছে, এই যে এত মানুষ এক হলেন সেই সময়ে 4 তারিখে বা 5 তারিখে, তাদের স্বপ্নটা কি ছিল? এবং আজকে দাঁড়িয়ে যে যখন এক একজন তাদের এক এক রকম স্বপ্নের কথা বলছেন, সেটাকে আপনি কিভাবে দেখেন? বৈষম্যহীন বাংলাদেশ, এটা সার্বিকভাবে আমাদের সকলের স্বপ্ন তখন ছিল, এখনো আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি সেখান থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি ইতিমধ্যে। প্রাপ্তি, আপনার কাছে আসতে চাই। এই যে সবাই একজোট হওয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যারা ছিলেন সেই শুরুতে ছাত্রছাত্রীদের উপর রাত্রেবেলা নির্যাতন নেমে আসা থেকে শুরু করে এরপরে আশেপাশের এলাকার মানুষ আপনাদের সাথে যোগ দেয়া, সেখান থেকে 5 তারিখ পর্যন্ত আসলে কিভাবে পৌঁছলেন আপনারা, সেই গল্পটা শুনতে চাই।
আমার কাছে 17 তারিখেও যখন পুলিশ আমাদের উপর আক্রমণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং তার পরবর্তীতে কিন্তু হল ভ্যাকেন্ট করে দেওয়া হয়। আমরা কয়েকজন ছিলাম যে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা হল ভ্যাকেন্ট মানবো না, আমরা হলেই থাকবো। কিন্তু তারপরেও আস্তে আস্তে বিভিন্ন ধরনের গুজব, বিভিন্ন ভয় ভীতি, হুমকি ধামকিতে আস্তে আস্তে ক্যাম্পাস খালি হয়ে যাওয়া শুরু করে। তো তখন আমার মনের মধ্যে একটু ভয় লাগছিল 17 তারিখ যে ক্যাম্পাস যেভাবে খালি হচ্ছে আবারও একই নিরাপদ সড়ক আন্দোলন, আবারও একই কোটা সংস্কার আন্দোলন এটা হয়ে যাবে কিনা। ততক্ষণে কিন্তু আবু সাইদ শহীদ হয়েছেন, আবু সাইদ, ওয়াসিম সহ আরও 6 জন শহীদ হয়েছেন। তো আমরা ভাবছিলাম যে শহীদ হয়েছেন, লাশ পড়ে গিয়েছে, তারপরেও কি মানে আমরা হেরে যাব। তখন হচ্ছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগিয়ে আসেন, এবং ওই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে বিক্ষোভ, ওই ভিডিওটা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে, ইস্ট ওয়েস্ট, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, কানাডিয়ান ইউনিভার্সিটি, এআইইউবি সহ সকলে যখন তারা বিক্ষোভ যেভাবে করে, এবং তখন আমার কাছে মনে হচ্ছিল যে আসলে এই আন্দোলনটা কোনো ক্যাম্পাস ভিত্তিক কোনো কিছু আর নাই। মানে ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা জাহাঙ্গীরনগর কিংবা বেগম রোকেয়া কিংবা চট্টগ্রাম, রাজশাহী এর বাইরে বের হয়ে এটা আসলে সকলের আন্দোলন হয়ে গিয়েছে। কেননা যখন আমি 18 তারিখ 19 তারিখ ঢাকার ইচা মহাসড়কে আন্দোলন করছি, মিছিল করছি, বিক্ষোভ করছি, আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন তিনি আমার হলে ফটোকপির কাজ করেন, জাকারিয়া ভাই। এবং জাকারিয়া ভাই এসে আমাকে বলছেন যে আপু আমি আছি। এরকম অনেক আমাদের হলের যারা কাজ করেন, খালা, আমাদের গার্ড মামা থেকে শুরু করে আমাদের ক্যাম্পাসের দোকানিরা যারা আমাদেরকে খাওয়ান, তারা প্রত্যেকে আমাদের সাথে আশেপাশের এলাকার মানুষজন, সাভার, আপনি দেখবেন আমবাগান, ইসলামনগর, গেরুয়া থেকে শুরু করে নবীনগর, বাইপাইল, মাদ্রাসার স্টুডেন্টরা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়, ওইদিকে কিন্তু অনেকগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পার্মানেন্ট ক্যাম্পাস আছে, ওনারা সকলে আমাদের সাথে রাস্তায় নেমে এসেছেন। এবং তখন আমার কাছে মনে হচ্ছিল যে এত মানুষকে মানে ছাত্রছাত্রীদের ছাত্রলীগ দিয়ে হামলা করা যায়, কিন্তু যখন হচ্ছে আমাদের সাথে সবাই এগিয়ে আসছে তখন আসলে তাদেরকে মানে থামানো সম্ভব না। তো এটা আমি বলবো যে 5 তারিখে আসার পরে, মানে ধরেন এই যে 1 তারিখ থেকে 5 তারিখ, 2 তারিখে কিন্তু আমরা দ্রোহযাত্রা করলাম, এবং দ্রোহযাত্রায় যেভাবে হাজার হাজার মানুষ আমরা প্রেস ক্লাব থেকে শহীদ মিনার পর্যন্ত গেলাম, এবং ওই দিনের মিছিল দেখো আমার মনে হয়েছে যে আসলে সম্ভব না, মানে ঠেকানো সম্ভব না। আমি কিন্তু 30 তারিখই আল জাজিরা ইন্টারভিউ দিয়েছিলাম, এবং তখনই আমি বলেছিলাম যে যেভাবে মানুষজনের ওপর গুলি চালানো হচ্ছে, ঘরে বসে থেকে রেহাই পাচ্ছে না নিরীহ শিশুরা, এইভাবে আসলে কোনোভাবেই চলা যায় না। এবং আমি আজকে বলছি এটা, এর আগে আমি কোনোদিন কোথাও বলিনি। আমি আমার কয়েকজন বন্ধু আমরা ঠিক করে ফেলেছিলাম যে যদি এরকম হয় যে এর পরেও হাসিনা সরকার ক্ষমতায় থাকে, এত লাশ ফেলে দেওয়ার পরেও আমরা আত্মাহুতি দিব, মানে এটা কিন্তু আমরা ঠিক করেছিলাম যে কোনোভাবেই এটা সম্ভবই নয় যে এটা আমরা মেনে নিব। তারপরে যখন 5 তারিখ আসলো আমরা দেখলাম যে তখন কিন্তু রাস্তায় রাস্তায় পুলিশ, এবং 4 তারিখেই আমরা লাশের মিছিলটা করলাম। আমাদের সাথে শাহবাগ থেকে টিএসসি পর্যন্ত আমরা লাশ কাঁধে নিয়ে মিছিল করলাম। আমি আমার জীবনে কোনো দিন লাশ কাঁধে নিয়ে মিছিল করি নাই। যে সদ্য মানে কিছুক্ষণ আগে যখন তারা রিক্সা করে যাচ্ছিলেন হাসপাতালে, আমরা টিএসসিতে দাঁড়িয়েছিলাম, আমাদের সামনে দিয়ে কিন্তু রিক্সা করে গিয়েছেন, এবং তার পরবর্তীতে তারা ফিরে এসেছেন স্ট্রেচারে, বাংলাদেশের পতাকা তাদের বুকে। অর্থাৎ এই যে লাশগুলো চোখের সামনে দেখা, চোখের সামনে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার বন্ধু মারা যাচ্ছে, আপনার বন্ধু মারা যাওয়ার ভিডিও আপনি দেখতে পাচ্ছেন, এবং আপনি কিছু করতে পারছেন না। এই অসহায়ত্ব আসলে মানুষ হিসাবে আমি মনে করি যে বাংলাদেশের জাতি হিসাবে মেনে নেওয়া সম্ভব ছিল না, যার কারণে সকলে রাস্তায় নেমেছিল। অনেক ধন্যবাদ। তানজিল, আপনার কাছে আসতে চাই। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কথা এরই মধ্যে আসলো, এবং এই যে 4 তারিখে ব্যাপক হত্যাযজ্ঞ চললো, এবং তার পরদিনও এত মানুষ, আরো বিপুল সংখ্যক মানুষ আসলো রাস্তায় বেরিয়ে, সেটার পেছনে এই যে ভয়কে জয় করার প্রক্রিয়াটা কি ছিল? কিভাবে মানুষ এই সাহসটা পেলেন? আমি তো আসলে জুলাই আন্দোলনের সাথে অনেক জুলাইয়ের প্রথম দিক থেকে জড়িত ছিলাম, যার কারণে আমার ছবি বা ফুটেজ হচ্ছে অনেক জায়গায় যারা আওয়ামী লীগের সেই সময়কার ছিল তাদের কাছে ছিল, তারা আমাকে ধরপাকড় করার চেষ্টা করতেছিল, যার কারণে আসলে আমি এক জায়গায় কখনো স্টে করতেছিলাম না। একবার হচ্ছে মিরপুর স্টে করতেছিলাম আমার খালামনির বাসায়, একবার হচ্ছে মামার বাসায় শনি একরা, একবার ধানমন্ডিতে। কারণ আসলে আমাদের ওই সময়টাতে এমন ছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ধরা মাত্র ওদেরকে শ্যুট করে ফেলো, ওদেরকে রাখা যাবে না, এমন একটা ব্যাপার আমরা তখন শুনতে পাইছিলাম। তো আমাদের তখন যে না, এটা তো আসলে হচ্ছে না। যখন দেখলাম যে না, এত মানুষ ঢাকায় আসতেছে, তো কিছু একটা হয়ে যাবে, এখন বাসা থাকা যাবে না, তখন 5 তারিখ সকাল হইল। আমি হচ্ছে ঠিক 6টা বাজে বাসা থেকে বের হইলাম। আমি হচ্ছে সায়েন্স ল্যাব গেলাম, গিয়ে দেখি যে সায়েন্স ল্যাব অতিক্রম করার কোনো সুযোগই নেই। তখন হেভি ট্যাঙ্কার দিয়ে হচ্ছে রাস্তা ব্লক করা। তখন আমি এটা থেকে বাসায় চলে আসলাম। আবার ঠিক 10টা বাজে বের হইলাম, তখন দেখি যে পুলিশ হচ্ছে সবার মোবাইল চেক করতেছে। তো ঘটনার ক্রমে আমরা ওই সময়টাতে হচ্ছে মোবাইলে ডাবল স্পেস ইউজ করতাম যাতে পুলিশ আমাদেরকে ধরতে না পারে। তো তারা কিছু পায়নি, আমি বাসায় চলে আসলাম। তারপর দেখা গেল কি যে বাসায় আসার
আধা ঘন্টার মধ্যেই এলাকার মধ্যে হচ্ছে পুলিশ হেলিকপ্টার দিয়ে হচ্ছে তখন রাউন্ড দিচ্ছে, এবং আধা ঘন্টা পরে শুনতে পারলাম যে আমাদের বাসার সামনেই একটা লাশ পড়ে গেছে। এখন তো আমার বাবা মা আমাকে বের হতে দিবেই না, ওনারা তথাকথিত হচ্ছে দরজা তালা মেরে ফেলছে যে না বাবা তুমি বের হয়েও না, তুমি বের হইলে তুমি নাও ফিরতে পারো। সেদিন আমার আম্মু অনেক কান্না করতেছিল যে আমাকে বের হতে দিবে না। আমার আব্বু তো মানে আমাকে মানে মার মুখী হয়ে যায়, না তোকে বের হতে দিব না। তখন আমি দেখলাম যে না, আমার পরিচিত অনেকেই হচ্ছে অনেক আহত হয়েছে, এবং আমার একটা ফ্রেন্ড ছিল সে ইউআইউর ছিল, সে আন্দোলনে মারা গেছিল। তো এই যে মারা গেল, আহত হইল, আমি আসলে ঘরে থেকে হচ্ছে পুরুষের পরিচয় দিতে পারি না, আমার তো নামতে হবে আন্দোলনে। তো লিটারি বাসার থেকে হচ্ছে অনেক জোর করে নামছে, আমাকে এক পর্যায়ে বলতে তুই আজকে বের হস, তোকে কিন্তু তেজ্য করে দিব। আমি বলতেছি আম্মু তুমি যে তেজ্য করো আমি আজকে নামবো, কারণ আন্দোলন যা আমি দেখছি আমার সামনে দেখলাম অনেকে মারা গেছে, এরপর আসলে ঘরে থাকা কোনোভাবেই যায় না। তারপর আমরা নামলাম, তখন অবস্থা অনেক খারাপ যে ইন্টারনেট নেই, ওই আর কি নামলাম। তারপর দেখি যে না, যখন দুপুর পার হয়ে বিকেল হবে মানুষের তখন ঢল নেমে গেছে, মানুষ গণজোয়ারে হচ্ছে রাস্তায় নেমে গেছে, কাউকে কেউ মানছে না। তখন আমরা সেই গণজোয়ারের সাথে আমরা তখন গণভবন গেলাম এবং শুনতে পেলাম যে হাসিনা তো পলায় গেছে। আমরা এই পর্যায়ে আইনুন নাহার আপনার কাছে আসতে চাই, আপনার সন্তান নাইমার গল্পটা শুনতে চাই। এই আন্দোলনে মানুষ যেমন রাস্তায় থেকে যোগ দিয়েছে, একেবারে বাসায় বারান্দায় দাঁড়িয়েও এই আন্দোলনের সমর্থন জানানো থেকে শুরু করে শক্তি যোগানো থেকে শুরু করে সবার একটা বিরাট অবদান ছিল। আসলে আমার মনে পড়ে বিভিন্ন এলাকায় বাসার ভেতর থেকে হাড়ির শব্দ করেও আসলে পুলিশকে ভয় দেখানোর চেষ্টা করা হতো। নাইমার গল্পটা শুনতে চাই এবং তার সংগ্রামের গল্পটা শুনতে চাই। নাইমা প্রথম থেকে ওরা এই আন্দোলনের সমর্থন ছিল, ও বিভিন্নভাবে অনলাইন ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলি শেয়ার করতো এই আন্দোলনের ইয়াগুলা। যখন আবু সাইদরে গুলি করে তখন নাইমায় প্রকাশ্যে ভিডিওটা ভাইরাল হয়, নাইমা এটা দেখে অনেক কান্নাকাটি করছে এবং ছাত্রলীগ বয়কটের ডাকটা প্রথম নাইমায় দেয় নারী শহীদ। তো প্রতিদিনের মতো ওই দিন ড্রয়িং করতেছিল একটা সানফ্লাওয়ার, এই মোবাইলটাই নাইমার হাতে ছিল, নাইমায় দেখে মোবাইল থেকে আঁকতেছে সানফ্লাওয়ারটা, অর্ধেক আঁকছিল। এখান থেকে উঠে নাইমায় ফ্রিজের কাছে যায় আর আমাকে বলে, ফ্রিজটা খোলে আর বলে আম্মু চিকেন আছে? আমি বলছি আছে। বলে পিৎজা বানাবো, তো বানাও। তো এখান থেকে বলতেছে আম্মু বারান্দায় কাপড় চোপড়টি শুকাইছে আমি নিয়ে আসি। তো এইটা বলে ও বারান্দায় যায়, বারান্দায় যাওয়ার ওর পিছনে আমি আবার যাই, ওর আমি হচ্ছে রুমের ভিতরে, ও হচ্ছে রুমের বাইরে বারান্দার ভিতরে। তো আমরা তখন যাই দেখি যে উত্তরা আধুনিক মেডিকেল কলেজের সামনে থেকে পুলিশ ছাত্রলীগ যখন ছাত্রদের ধাওয়া দিতে গুলি করতে আসে, তখন ছাত্ররা আমার বাসার নিচে রাস্তায় অবস্থান করে। ঠিক তখনই নাইমা তো একজন প্রতিবাদী ছিল, মোবাইলটা হাতেও অন করার সাথে সাথে ওকে ওইখান থেকে টার্গেটিং করে গুলিটা করা হয়। সেটা ছিল স্নাইপারের গুলি, কোনো শব্দ নাই। আমি কিন্তু দাঁড়ানো ছিলাম আমার মেয়ের পাশে, মেয়েটা একটা কথাও বলতে পারে না। যখন মেয়েটার গুলিটা লাগে বাম দিক দিয়ে, মেয়েটার মাথার 4 ভাগের 2 অংশ গুঁড়া হয়ে যায় আর মগজটা বের হয়ে যায় সাথে সাথে। একটা মায়ের অবস্থা তখন কি হয় বুঝতে তো পারছেন। মেয়েটার মগজটা এবং রক্ত চারদিকে ছিটকে আমার রুমে দেওয়ালে পড়ে যায়। আমি কি বলবো তখন, আমার মানে কি করব আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার তখন গলা দিয়ে কোনো আওয়াজে আসছে না। তারপর নিচ থেকে যখন ছাত্ররা দেখতে পাইছে নাইমা মেঝেতে পড়ে যায়, তো ছাত্ররা বুঝতে পারছে যে নাইমার গুলি লাগছে। ছাত্ররা এবং আমাদের প্রতিবেশীরা তড়িঘড়ি করে আমাদের বাসায় আসছে, কেউ লিফট দাঁড় করিয়ে রাখে, কেউ রিক্সা দাঁড় করিয়ে রাখে, এইভাবে তড়িঘড়ি করে নাইমাকে উত্তরা আধুনিক মেডিকেল কলেজে নিয়ে যায়। তো ডাক্তার ওর অবস্থা খারাপ দেখে ওকে আইসিইউতে নিয়ে যায়। ওখানে আমি যাই দেখি
5টা অলরেডি ডেড বডি আছে। আর তো আহত, হাসপাতালও কোনো জায়গা নাই, এত রোগী, রক্তাক্ত পুরো হাসপাতাল। তো আমি তখন ভাবছিলাম যে যেহেতু এত রোগীর ভিতরে এত বড় একটা হাসপাতাল, আমার মেয়েকে নিয়ে আসছি, আবার আইসিইউ খালি পাইছি, তাহলে আমার মেয়েটাকে বাঁচানো সম্ভব। কিন্তু দুঃখজনকভাবে কিছুক্ষণ পর ডাক্তার ওকে মৃত ঘোষণা করে। আমরা রওনা করি রাতে 10টার দিকে। ওই দিন রাতে তো আবার কারফিউ দেয় 12টার দিকে। তো আমরা তড়িঘড়ি করে রওনা করি। পথের মধ্যেও আবার এরকম 5-6 জায়গাতে আমাদেরকে দাঁড় করিয়েছে এবং দেখেছে নাইমা যে গুলি খাওয়া সেটাও দেখেছে, তারপর আমাদেরকে ছাড়ছে। এইভাবে করে আমরা রাতের 12:30টার দিকে যেয়ে পৌঁছাই চাঁদপুরে গ্রামের বাড়িতে। তারপরের দিন শনিবার সকাল 9টার দিকে নাইমার জানাজা সম্পন্ন হয়। অনেক ধন্যবাদ আপনার এই খুব কষ্টের স্মৃতিগুলো আমাদের সাথে ভাগাভাগি করে নেবার জন্য। এই ফাঁকে একটু জনাব শহীদুল আলম আপনার কাছে ফিরতে চাই। এই যে মানুষ তার বাড়িতেও আসলে নিরাপদ ছিল না, রিয়া গোপের কথা আমাদের মনে আছে, নাইমাদের কথা মনে আছে, সেটাকে একটা বড় ব্যাপার ছিল যে আসলে যখন মানুষ, একজন শিশু তার বাড়িতে নিরাপদ নয়, তারপরে আসলে ঘরে থাকার আর কোনো সুযোগ ছিল না মানুষের। এটা তো অন্যভাবেও হয়েছে। আমাদের শেখ হাসিনা তো একসময় বেডরুমেও নিরাপত্তা দিতে পারবেন না বলেছেন, কিন্তু সত্যিকার অর্থে আপনি শুরু করেছিলেন আমার জেল হওয়ার কথা নিয়ে। আমি যখন জেল থেকে বেরোই তখন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল আমার অনুভূতি কি। সত্যিকার অর্থে আমি তো ছোট জেল থেকে বড় জেলে বেরিয়েছিলাম। পুরো দেশটাই তো একটা কারাগার ছিল, এবং ঘরের ভেতরে ঘরের বাইরে কোনো জায়গায় কেউ নিরাপদ ছিল না। এবং নিরাপত্তা তো শুধু বন্দুকের গুলির থেকে না, দম ফেলার ব্যাপারে আমরা কি করতাম, একজন আপনার সাথে দেখা হলে প্রথমে মোবাইল ফোনটা কোথাও সরিয়ে রাখতাম, ফিস ফিস করে কথা বলতাম, সারাক্ষণ আর কে শুনছে সেটা নিয়ে ভাবতাম। তো এই পরিবেশটাই তো সারা দেশে বিদ্যমান ছিল। এবং সেই কথা যদি আমরা ভাবি, সত্যিকার অর্থে আমি মনে করি এখন সমস্যা হয়েছে। আমরা এখন টেলিভিশনে কথা বলছি, কিন্তু যেই সেন্সরশিপটা চালু হয়ে গিয়েছিল সেটার কারণে এই গণমাধ্যমও তো অনেক বদলে গিয়েছিল। সেই দিন অগাস্টের শেষের দিকে, তখন 5 তারিখ তো আমার মনে আছে, আমি টেলিভিশনে দেখছিলাম কাদের কালো কাদের পতাকা বদলাচ্ছে, কখন বদলাচ্ছে, এবং এই জিনিসগুলি এখন অনেকে অন্য আচরণ করেছে, কিন্তু সেই সময় খুব বেশি গণমাধ্যম ছিল না যারা সেই রকম মেরুদণ্ড সোজা রেখে প্রতিবাদ করেছে। এবং এই জিনিসটা সার্বিকভাবে ছড়িয়ে গিয়েছিল। যেই প্রতিবাদ আমাদের প্রত্যেকের করার কথা ছিল সেটা আমরা করিনি, এবং নিপীড়ন করে পার পেয়ে যায় আমাদের নীরবতার কারণে। এটা মনে রাখা দরকার। অনেক ধন্যবাদ। এই ফাঁকে একটু জাকির শিকদার আপনার কাছে আসতে চাই। আপনি একটা বড় ত্যাগ স্বীকার করেছেন এই সংগ্রামে। সেই সময়গুলোতে ফিরে যেতে চাই যখন আপনার মনে হলো যে আসলে সংগ্রামে আপনার জড়িত হতেই হবে। আমি আন্দোলনে যুক্ত হই 18 জুলাই। ওদিনকে দুপুরবেলা আপনার সামনে রামপুরা ব্রিজে 2টা বাসে আগুন ধরায় দিল। আগুন ধরা, তারপর চিন্তা করলাম যে এদের অনেক রাত হয়ে গেছে, আর প্রচণ্ড গরম, আমরা ক্লান্ত হয়ে গেছি। তো চিন্তা করলাম যে আজকে বাসায় চলে যাই, আবার কালকে হয়তো আল্লাহ বাঁচালে পরিস্থিতি বুঝে মাঠে নামবো। তো যখন ব্যাক করতেছি, রাস্তার আইল্যান্ডের উপরে জাস্ট আমি রাস্তাটা ক্রস করব, পিকট একটা সাউন্ড হলো। তো সবাই দৌড় দিল। আমার পায়ে যে গুলি লাগছে, আমি জাস্ট পাটা আমার ঝুলে গেল, মানে একদম জয়েন্টের উপরে একটা গুলি লাগছে। আমার পাটা ঝুলে গেল। সবাই বলতেছে ভাই দৌড় দেন। আমি বলতেছি দৌড় দেবো কীভাবে, আমার পায়ে তো গুলি লাগছে। তো আমি সাথে সাথে বসা বললাম, মানে পাটা আমার ঝুলে গেছে। তো ওরা কী করলো, ওরাও জানের ভয়ে না পায়, ওরাও সাথে সাথে আমার দৌড়ে আসলো। আইসা, আমি জানি না এখন মানুষ গামছা ইউজ করে না, তাৎক্ষণিকভাবে কোথা থেকে 1 সেকেন্ডের ভিতরে গামছা এটা আমার পাটা বাঁধলো। বাঁধার পরে ওরা আমাকে ধরাধরি করে একটা রিক্সা উঠালো। আমরা ভাবলাম যে এইখানে একটা এএমজেড হসপিটাল আছে, ওইখানে যাবে। তো এর ভিতরে আমি, মানে আমার প্রচুর ব্লাডিং হচ্ছে, তো আমি চোখে প্রচণ্ড ঝাপসা দেখতেছি। তো আমি বলতেছি যে আমি খুব হচ্ছে, আমি বাসায় একটা ফোন দিই। বলতেছে না ভাই, বাসায় ফোন দিন না, সবাই টেনশন করবে। এই কথা বলতে বলতে একটা অ্যাম্বুলেন্স চলে আসে। তো ওই অ্যাম্বুলেন্সে বলতেছে দাঁড়াও, ওই বলতেছে আমাদের অ্যাম্বুলেন্স পুরো ফিল আপ, 5-7 জন অলরেডি ভরা। বলতেছে এই ভাইয়ের অবস্থা আরও বেশি খারাপ, সমস্যা নেই, আমরা নিতে পারবো।
তো আমি ওই অ্যাম্বুলেন্সে ওঠার সাথে সাথে দেখি আরও 6-7 জন মানে ওইটাতে আহত। তখন আমি যখন হসপিটালে যাই যখন অ্যাম্বুলেন্স উঠে আমার অবস্থা খুবই খারাপ। আমি সাথে সাথে আমি বলতেছে ফোন দেন, আমি তো দেখতেছি আমি মানে এখন সেন্সলেস হয়ে যাবো, আমার এরকম অবস্থা। আমি সাথে সাথে আমার মানে তখন আমার মানে একটাই জাস্ট মানে এই পৃথিবীতে মানে আমি মনে হচ্ছে মরে যাব। আমার একটাই ফিলিংস কাজ করতেছে, যদি এই মরার আগে আমার ছোট বোন আর আমার আম্মুটাকে যদি একটু দেখতে পারি। তো আমি ফরাজি হসপিটালে যাই, যাওয়ার পরে ডক্টর সাথে দেখে বলে যে এখানে কিচ্ছু হবে না, ওনাকে পঙ্গুতে নিয়ে যান, ওনার অবস্থা খুবই খারাপ। ওরা আমাকে প্রাথমিক ট্রিটমেন্টটাও দেয়নি। আমরা অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিই, একটা অ্যাম্বুলেন্স পেতে একটু সময় লাগে, আর একটা অ্যাম্বুলেন্স নেই, চলে যাই আপনার ঢাকা মেডিকেলে যাওয়ার সাথে সাথে আমরা প্রাথমিক ট্রিটমেন্টটা পাই। ডক্টর আমাকে দেখার সাথে সাথে বলতেছে 2 হাতে 2টা ক্যানালা পরে 2টা স্যালাইন লাগিয়ে দাও, আর আমার সহযোদ্ধাদের বলতেছে যে আপনারা এক্ষুনি 3 ব্যাগ ব্লাড ম্যানেজ করেন। তো অক্সিজেন দিল, এর ভিতরে আমার বড় ভাই চলে আমার মানে আমার ফ্যামিলি সবাই ঢাকা মেডিকেল চলে আসলো। আমি জানানোর পরে ওনারা প্রথমে ভাবছে হয়তো রাবার বুলেট মারতেছে, হয়তো রাবার বুলেট খাইছে, এরকম রিয়েল বুলেট না, স্নাইপার শট না। তো আসার পরে দেখে পরিস্থিতি খুবই খারাপ। তো ওইখানে আমাকে একটা এক্সরে করার পরে বলতেছে যে আপনার চিকিৎসা এখানে হবে না, আপনি হৃদরোগে চলে যান। তো ওইখান থেকে হৃদরোগে আসার পরে ওই হৃদরোগে বলতেছে দেখেন ওনার পায়ের অবস্থা খুবই খারাপ, হাড়ের প্রচুর ড্যামেজ হয়েছে, এইখানে ওনার যদি রক্তনালীর কাজ করি তো এটা টিকবে না, আবার আর ওই আপনারা যা হাড়ের কাজ করবেন তখন নষ্ট হয়ে যাবে। আপনারা সবচেয়ে ভালো হয় আগে পঙ্গুতে যান, ওইখানে চিকিৎসা করার পর আপনারা এখানে নিয়ে আসেন, আমরা অপারেশন করে দিব। পঙ্গুতে যাওয়ার পরে দেখি পরিস্থিতি ভয়াবহ খারাপ, প্রচুর মানে আহত রোগী, গুলিবিদ্ধ। আমাকে নিয়ে ভিতরে মানে শোয়া রাখে 1 ঘন্টা। যাই হোক, হয়তো পরের দিন দরবার হওয়ার পরে আমাকে ওটিতে নিয়ে যায়। তো ডক্টর আমার অপারেশন করলো, আমি সব কিছু দেখতেছি। আমি পরে আমাকে বাইরে বের করে দিচ্ছে। আমাদের তো মাথায় আছে যে এখান থেকে আমরা আবার হৃদরোগে যাব। তো ডক্টর বলি যে আপনি আমাদের হৃদরোগে যেতে বলছে, তো আমাদের কি করব? কয় না না মাশাআল্লাহ আপনার পা হাড়ে অনেক ড্যামেজ হয়েছে, রক্তনালী কোনো ক্ষতি হয় নাই, আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ। আপনি বছরখানিক পরে হয়তো হাঁটতে পারবেন, আগের মতো হয়তো দৌড়াতে পারবেন না, সুস্থ হয়ে যাবেন, সমস্যা নেই। তো আমরা তো আসলে চিকিৎসার সাথে এরকম জড়িত না, রক্তনালী 6-7 ঘন্টার ভিতরে আপনার চিকিৎসা করতে হয় এরকম তো এখন জানি, তখন তো আর জানতাম না। আর যেখানে ডক্টর বলছে সব ঠিক আছে, আমি তো আর টেনশন করি নাই। তো আমাদের বেডে দিয়ে দেয়, শুক্রবার থাকে, কোনো ডক্টর থাকে না, শনিবার ডক্টর এসে বলে যে এর অবস্থা খুবই খারাপ। পরে আমাকে তখন কিছু বলে না, আমার বড় ভাইকে বলে যে রোগী যদি বাঁচাতে চান যত দ্রুত সম্ভব আপনি পাটা কেটে ফেলেন নিয়ে। তো আমাকে যখন ওটিতে নিয়ে যাওয়ার পর আমার পাশে আরেকজনের ওটি হচ্ছিলো, ওরও পা কাটতেছে। যখন আমার হাড়টা কাটতেছে মানে পায়ের, তখন আমি অনুভব করতেছি যে আমার শরীর থেকে একটা অংশ হারায় যাচ্ছে। যখন হাড়টা কাটতেছে মনে হতেছে করাত দিয়ে যখন গাছ কাটে না, এরকম আওয়াজ হচ্ছে যে করাত দিয়ে কাটতেছে। খুবই খারাপ লাগতেছিল যে আর জীবনে হাঁটতে পারবো না, চলতে পারবো না, ঘুরতে পারবো না, সব শেষ হয়ে গেল জীবনটা। আবার একটা দিক থেকে খুবই নিজেকে শক্ত করলাম যে মানুষ তো কতভাবে দুর্ঘটনায় পা হারায়, কতভাবেই হয়। আমি তো এখানে দেশের জন্য নামছি, দেশের জন্য মানুষ জীবন দিতে পারাটা কোনো ভাগ্যের ব্যাপার করে। আমি তো দেশের জন্য আহত হয়েছি, গর্ব করে বলতে পারবো। অনেক ধন্যবাদ আমাদেরকে এই কষ্টের মুহূর্তগুলোর কথা জানাবার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য আসলে কিসের বিনিময়ে আজকে আমরা স্বাধীন হয়েছি। জনাব ফারহান, আপনার কাছ থেকে যদি শুনতে পারি আপনাদের সময়গুলো কেমন ছিল, বিশেষ করে শেষের দিকে 4-5 তারিখের গল্পগুলো। 4 তারিখে সায়েন্স ল্যাব যাই, সেখানের প্রথমত স্বাভাবিকভাবে আন্দোলন হচ্ছিল, কিন্তু পিলখানার ওই পাশ থেকে হচ্ছে বিজেপি, তারপর পুলিশ আর ছাত্রলীগ তার ওই পাশ থেকে আসতেছিল, পাশাপাশি নিউ মার্কেট থেকে ঢাকা কলেজের যারা ছাত্রলীগ ছিল তারা ওই পাশ থেকে আসতেছিল। তো আমরা চারদিক থেকে ইনফরমেশন নেওয়ার চেষ্টা করতেছিলাম যে আসলে ছাত্রলীগ বা পুলিশ কোন কোন সাইড দিয়ে আসতেছিল আর আমরা কোন জায়গায় অবস্থান করতেছি। তো আল্লাহর রহমতে ওই দিন আমাদের জনসমাগম অনেক বেশি ছিল, অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে আমরা সায়েন্স ল্যাবের জায়গাটাও অবস্থান করতে পারছিলাম। পাশাপাশি আমাদের আন্দোলনের অবস্থায় একটা দল সিদ্ধান্ত নিল যে আমরা কি পার্টি অফিস পর্যন্ত যাইতে পারি কিনা, আমরা একবার চেষ্টা করে দেখব। তো একটা পর্যায়ে আমরা আগাইতে আগাইতে একদম পিলখানার সামনে চলে যাই, একদম আমাদের কাছে মনে হয় 100 মিটারের ডিস্টেন্স হবে। তো সেই টাইমটাতে পিছন থেকে অ্যাম্বুলেন্স আসছে অনেকগুলা, অ্যাম্বুলেন্স হচ্ছে কি ওদেরকে গোলা বারুদ দিয়ে গেছে। তো ওই টাইমটাতে আমরা অনেক বেশি ছত্রভঙ্গ হয়ে গেছি, কারণ পিছনে ইয়েলো শোরুমে আমি মেনশন করছিলাম যে আগুন লাগছিল। তো ওই পাশে আরেকটা রোড ছিল যেটা হচ্ছে ধানমন্ডি 32-এর লেকটাকে লিঙ্ক করে। তো ছাত্রলীগের আরেকটা অংশ ওই পাশ থেকে আসতেছিল। তো আমরা দুইটার মাঝখানে ঢুকে গেছিলাম। তো
তো সেক্ষেত্রে একটা অনেক আতঙ্কর জায়গা কাজ করতেছিল আমাদের মধ্যে। তো একটা সময় হচ্ছে গিয়ে এলোপ্যাথারি টিয়ার শেল মারছিল, একদম একটা সামনে এসে পড়ছে আমার, আমি ইউজুয়ালি নিতে না পারে সেন্সলেস হয়ে পড়ে গেছি। তো আমি দেখলাম যে কেউ যেন আমাকে টেনে পিছিয়ে নিয়ে যাচ্ছে, এরকম একটা সিচুয়েশনে দেখলাম যে অনেকগুলো গুলির শব্দ শুনলাম, দেখলাম যে তার পিঠে হয়তো বা গুলি লাগছে, সে আমার উপর পড়ে গেছে। মানে একটা সিচুয়েশন যেটা আমি কখনো আমার জীবনে আমি ভুলতে পারবো না। দেন আমি আরেকটু সামনে তাকাই দেখি আরও একটা লাশ পড়ে আছে, আমি তাদের কাউকে চিনি না, বাট তারা আমাকে হেল্প করতে গিয়ে মারা গেছে। আমি যার কথা বলছি আমি তার নাম জানি না, আমি তাকে অ্যাপোলো হসপিটাল নিয়ে গেছি, আমি তাকে চিনি না, সে আমাকে বাঁচানোর জন্য সে মারা গেছে। এরকম অসংখ্য খণ্ডচিত্র ছড়িয়ে আছে বোধহয় পুরো জুলাই অগস্ট জুড়ে। বান্না, আপনার কাছ থেকে শুনবো আপনার অভিজ্ঞতার এরকম একটা খণ্ডচিত্র। আমি হাতিরঝিল মধুবাগে থাকি, ওখান থেকে রিক্সা নিয়ে রামপুরা ব্রিজে যাই, দিয়ে মানে হাতিরঝিল যে যাই। তো যাওয়ার পরেই যে হাতিরঝিল যে ব্রিজটা আছে, যে এই রামপুরার ওখানে জেটিঘাট বলে, ওইখানে পুরা সেনা সদস্য আটকে রাখছে, ওই রাস্তা থেকে কাউকে পাসতে দিচ্ছে না। তো আমি একটু সাইড দিয়ে আরেকটা রাস্তার সামনে দিয়ে বাড্ডার রোড বলে ব্রাকের পাশের একটা গলি আছে, ওটাতে বের হই, যাই একটু উকি মেরে দেখি রাস্তায় কেউ নাই, মানে একটা মানুষ পর্যন্ত নাই, এমন অবস্থা। আমি তো ভয় খাই গেছি, কারণ আমি ওখানে একা, যদি সাইড থেকে কেউ শ্যুট করে না, শুনতেছিলাম স্নাইপার শ্যুট হচ্ছিল, জান আমি প্রচণ্ড ভয় খেয়েছিলাম এখানে, এটা কেউ না, আমি তো একা এখানে। তো সাহস করে, মানে এলাকা চিনি তো, সাহস করে একটু সামনে গেছি, একটা কাঁচা বাজার আছে একটা, মাছের আড়ত বলে, তো ওখানে গেছি। টুকটাক রাস্তা চিনি তো আমি জানি সবাই তো আছে ইস্ট ওয়েস্টের পিছন সাইডে, ওই টংগুলার ওইদিকে আফতাবনগরের সাইডে, বুঝতে পারতেছিলাম ওখানে জনগণ আছে। তো যখন আমি মানে রাস্তা পার হই, উকি মারে দেখি রামপুরা ব্রিজ থেকে যতদূর দেখা যায় সজোয়া যান, সব সেনাবাহিনী সজোয়া যান। তারপর আমি পার হইলাম, ওই সাইডে গেলাম, সামির ভাই, ইস্ট ওয়েস্টের সামির ভাইয়ের সাথে পরিচয় হলো ওখানে, সামির ভাই, বাইজিৎ ভাই, এরাও আছে। তো সামির ভাইয়ের হাতে দেখলাম ভাই একটা বাটুল নিয়ে এসেছিল, বাটুল নিয়ে তারপরে বড় বড় মার্বেল আছে, এগুলা নিয়ে আসছে। ওনার ব্যাগে পুরো ছোটো ব্যাগ আছে, মানে উনি ব্যাগে পুরো মার্বেল। আমি তো বললাম ভাই বুদ্ধিটা ভালো করছে, আপনার কাছে এক্সট্রা আছে? না ভাই ছিল, কিন্তু ছিঁড়ে গেছে। তো আমরা 1 নম্বর ওয়ে ঢুকছি, যখন গুলি করছে সবাই ছত্রভঙ্গ হয়তো আফতাবনগরের ভিতরে ঢুকছে। তো একটা গ্রুপ 3 নম্বর গুলিতে ঢুকছে, মানে পুলিশরা কী করছে, সব রোড দিয়ে আসা শুরু করছে। আমরা মানে মেইনলি আমি একটু মানে মাঝখানে পড়ে গেছি একদম, মানে 1 নম্বর রোডে মাঝখানে, মানে আমার পিছনেও পুলিশ, এই সাইডেও পুলিশ, এই সাইডে সজওয়াদানদের গুলি করে করতে করতে আসতেছে। তো এই মুহূর্তে মানে আমার একটা ভাই কী করছে, আমাকে বাসা থেকে টান মারছে। আমাকে যদি এখন ওই ভাই যদি টান না মারতো, আমি মনে হয় ওখানে শহীদ হয়ে যেতাম, এমন অবস্থা। মানে ডিরেক্ট টান মারছে, টান মারে বাসায় নিয়ে গেছে। তো বাসায় ভাইয়ের ওখানে নিয়ে গেল, পরে শুনি উনি অপরিচিত তিনি? হ্যাঁ, না আমার পরিচিত না, কিন্তু আমাকে টান মারছে, টান মানে বাসায় নিয়ে গেছে, করছে এখানে পুলিশ গোলাগুলি করতেছে, রাস্তায় কী করো, ওটা যাক তারপর আসো, মানে এরকম না ছিল, মানে আমাকে একটু ধমকেশ্বরে বললো। এভাবে একেবারে সব স্তরের মানুষ আসলে জড়িয়ে পড়ছিলেন। অনেক ধন্যবাদ। হিমেলের কাছ থেকে এখানে একটু শুনবো। মূলত আমার এখানে আন্দোলনে যুক্ত হওয়ার শুরুটাই ছিল 14 তারিখ, যেখানে ওই যে রাষ্ট্রপতির কাছে যে স্মারকলিপিটা প্রদান করা হলো, ওই জায়গা থেকে। এরপর থেকে আমি রাজপথেই ছিলাম, আন্দোলন করছিলাম। যখনই চেষ্টা করছি আমি ছুটে গেছি। আমি বাসায় কখনো বলি নাই আমি যে আন্দোলনে যাচ্ছি, আমি বলছি এই যে আমি টার্ফে খেলতে যাচ্ছি। তারপরে বলতেছে আমার মানে ফ্যামিলির সবাই আমাকে মানে একের পর এক ফোন সব সময়, মানে এই পুরো জুলাই আন্দোলন জুড়েই। তো আমি বলছি এই যে আমি আমার বন্ধুর বাসায়, এই যে ছাদে আছি, আমি পার্টি করছি। তো এরকম করে তো আমি ছিলাম, আমি কখনো শাপলা চত্বর, কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়, কখনো শান্তিনগর মোড়। তো আমি দুইটা শুধু মানে আমার মানে কি বলে আমার ইমোশন, হ্যাঁ অভিজ্ঞতা বা ভালো লাগা এগুলো শেয়ার করব। একটা হচ্ছে ভালো লাগার, আর একটা খুবই খারাপ লাগার। ভালো লাগার যে জিনিসগুলো হচ্ছে যে যখন আমি ছিলাম আন্দোলনে, তো যখন ওই যে কমপ্লিট শাটডাউন ছিল, তখন আমি শান্তিনগর মোড়ে ছিলাম ওইখানে। তো ওইখানে যখন ওইখানেও ছাত্রলীগ হামলা করছিল, তো ওইখানে যখন ছাত্রলীগকে আমরা প্রতিহত করছিলাম, দোতলা থেকে এক আঙ্কেল আমাকে দেখে বলে কি যে আল্লাহ আপনাদের বিজয় দান করুক, আমরা দোয়া করি আপনাদের জন্য। মানে তারা খুব সাপোর্টিভ, খুব সাপোর্ট করছে। আমি তাদের মানে উপরে তাকে বলি ইনশাল্লাহ দোয়া করবেন। এবং আরেকটা ছিল 3 তারিখ, যেদিন 1 দফা ঘোষণা হয়। তো তখন আমি এই শান্তিনগর থেকে শাহবাগ অভিমুখে যাই বা ঢাকা শহীদ মিনারে যাই। তো তখন হচ্ছে কি দেখলাম যে অনেক বয়স্ক লোক, অনেক মানে আমার বাবার থেকেও বড়, আবার বাবার বয়সী, এরকম অনেকে ছিল। তো এক আঙ্কেল আমাকে নিজে থেকেই বলল যে তোমাদের দেখে আমি নিজেকে
আটকে রাখতে পারি নাই। এই দেখো একদম তৈরি হয়ে চলে এসেছি। আমি মানে মাথা থেকে পা পর্যন্ত দেখলাম একদম যে মানে লড়াই করার জন্য যে প্রস্তুতির যে বিষয়টা সে একদম সব কিছু মেনটেন করেই চলে আসছে যে কোনো মুহূর্তের জন্য। সে তো তারা আমাকে জড়ায় ধরলো, আমাকে একদম মানে জড়ায় ধরে উঠায় ফেলছে, খুবই আদর করছে এবং আমাকে বার্গারও কিনে খাওয়াইছিল। তো আমার এক বন্ধু শহীদ তৌহিদুল ইসলাম ওরফে তাওহিদ, ও 4 আগস্ট এই ফার্মগেটে কমিশনার মার্কেটের সামনে যে ব্রিজটা আছে ফুটওভার ব্রিজ, এটার সামনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়। ও গুলিটা ঠিক এসে ওর চোয়ালে লাগে, ও স্পট ডেথ তখন। তো ওর লাশটাকে যখন ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছিল, ঢাকা মেডিকেলে কর্তব্যরত চিকিৎসক ওকে মৃত ঘোষণা করে। তো ওই লাশ নিয়ে আবার কিছুক্ষণ শহীদ মিনারে রাখা হয়, ওই ছবিটাও ভাইরাল হয়েছে, দেখা যাবে। তো লাশ নিয়ে যখন আবার শাহবাগ অভিমুখে রওনা দেওয়া হয়, যে লাশ নিয়ে মিছিল, তো ওই মিছিলে পুলিশ গুলি চালায়, গুলি চালিয়ে সেখানে ছত্রভঙ্গ করে লাশটিকে গুম করে ফেলে। তো পরবর্তীতে ওর ফ্যামিলিকে অনেক পরে জানানো হয়। তো অনেক পরে রাত 12টা কি 1টা বাজে, তখন ওর ফ্যামিলি বিভিন্ন 3-4টা হাসপাতাল খুঁজে শেষে ঢাকা মেডিকেলে এসে ওর লাশটিকে খুঁজে পায়। তো আমরা সবাই এই আমার বন্ধু হত্যার, আমার ভাই হত্যার বিচার চাই। ধন্যবাদ। অনেক ধন্যবাদ। একেবারে শেষ প্রান্তে প্রাপ্তির যদি কিছু যোগ করার থাকে। এই অনুভূতিটা আমার আসলে আজকে এখানে না আসলে হতো না, কারণ যাদের কথা শুনছি আমি এখানে নাইমার সাথে আগে পরিচিত, এছাড়া কিন্তু আর কারোর সাথে আমি আগে পরিচিত ছিলাম না। কিন্তু আমি একটা জিনিস খুবই অদ্ভুতভাবে লক্ষ্য করলাম যে খুবই কাকতালীয়ভাবে কোথাও না একটা সুতোর মিল আছে। কেননা মাত্র যে ভাইয়া কথা শেষ করলেন, এই যে লাশের মিছিলের কথাটা যেটা তিনি বলছিলেন যে লাশ নিয়ে মিছিল করা হয় এবং মিছিলের ওপর পুলিশ গুলি ছুড়ে, ওই মিছিলে কিন্তু আমি ছিলাম। এবং আমরা একটু আগেই দেখলাম যে আরেকটা ভাইয়া যখন ওনার অভিজ্ঞতাটা বর্ণনা করলেন, পাশের ভাইয়া কিন্তু ওনার সাথে রিলেট করছেন। এবং ঠিক একইভাবে সায়েন্স ল্যাব, বাটা সিগন্যাল, শাহবাগ, এলিফ্যান্ট রোড, তারপরে বাড্ডা, ওই পুরো এলাকাটায় না মানে হয় কি, যখন আমরা এখন জুলাইয়ের স্মৃতিচারণ করতে যাই, দেখা যায় যে কোথাও না কোথাও আমাদের মধ্যে হয়তো অনেক বৈচিত্র্যতা আছে, আমাদের মধ্যে হয়তো অনেক কিছু মিলে না, কিন্তু এই 36 দিন আমাদের সকলের অনুভূতি, আমাদের সকলের অভিজ্ঞতা একদম এক। এবং সেটাই আমি বলবো যে বাংলাদেশের সৌন্দর্যটা আসলে এটাই, যে ভাইয়াটি যে কথাটি দিয়ে শেষ করলেন, যে এখনো পর্যন্ত কিন্তু আমাদের ভাই বোনদের, আমাদের শহীদদের, আমাদের যারা আহত হয়েছেন, যারা এত বড় ত্যাগ স্বীকার করেছেন, তাদেরকে আমরা প্রাপ্য সম্মান দিচ্ছেন, এটা তো অবশ্যই। এর পাশাপাশি তাদের কিন্তু বিচার হচ্ছে না, খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে, এখনো আমাদের হুমকি দিচ্ছে। শেষ করতে চাই এই কথাটি দিয়েই যে বিচারটি যেন হয় আমাদের স্বাধীন বাংলাদেশের মাটিতে, এবং এই যে বৈচিত্র্যতার মধ্যেও আমাদের যে একাত্মতা, এটা যেন আমরা ধরে রাখতে পারি। জনাব শহীদুল আলম, যদি আর কিছু যোগ করার থাকে। না, এক অর্থে আমরা সকলে তো আন্দোলনে ছিলাম, এখন আমাদের বিভাজন তৈরি হচ্ছে অনেক রকমের, এইটাকে অতিক্রম করাই আমার মনে হয় আমাদের সবচেয়ে বড় কাজ সামনে। কারণ সত্যিকারের যেই বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছি, সেই স্বপ্ন তো ধরে রাখা দরকার, এবং সেটা যদি ধরে রাখতে হয় তাহলে আমাদের মধ্যে এই বৈচিত্র্য থাকবে, দ্বিমত থাকবে, অমিল থাকবে, তারপরেও আমরা সকলে বাংলাদেশী, এবং সেই শক্তি দিয়েই আমরা এগিয়ে যাব। অনেক ধন্যবাদ আপনাদেরকেও অনেক ধন্যবাদ। আর দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এরই মাধ্যমে 5 পর্বের আমাদের বিশেষ আয়োজন জুলাই সবারের সমাপ্তি টানছি। ধন্যবাদ।